নমস্কার বন্ধুরা। ইরান জ্বলছে যা পরিস্থিতি, তাতে এই আগুন হয়তো এবার আয়াতুল্লাহ খামেনির গদি পর্যন্ত পুড়িয়ে ছাই করে দিতে পারে। কারণ পরিস্থিতি এখন আর কোনো সাধারণ প্রতিবাদের স্তরে নেই, বরং এটি একটি পুরোপুরি গৃহযুদ্ধের আকার নিচ্ছে। একদিকে ইরানের রাস্তায় জ্বলছে রেভলিউশনারি গার্ডের হেডকোয়ার্টার, বিভিন্ন সরকারি বিল্ডিংয়ে আগুন ধরিয়ে দিচ্ছে সাধারণ জনতা। আর অন্যদিকে সুদূর আমেরিকা থেকে ডোনাল্ড ট্রাম্পের সরাসরি ওয়ার্নিং, ইরান ইজ ইন বিগ ট্রাবল। শুধু তাই নয়, ট্রাম্প এবার কোনো রাগঢাক না রেখেই হুমকি দিয়েছেন যে যদি এই ভায়োলেন্স বন্ধ না হয়, যদি সাধারণ মানুষের ওপর গুলি চালানো বন্ধ না হয়, তবে আমেরিকা আবার স্ট্রাইক করবে এবং এবার টার্গেট হবে সরাসরি রিজিমের মাথা। এমনকি এমনও খবর আসছে যে ইরানের বিদেশ মন্ত্রী নাকি পরিবার সমেত লেবাননে পালিয়ে গেছেন। সরকারিভাবে এটিকে একটি আধিকারিক সফর হিসাবে দেখানোর চেষ্টা করা হলেও বিশেষজ্ঞরা পয়েন্ট আউট করছেন যে আধিকারিক সফরে কে নিজের পুরো ফ্যামিলিকে নিয়ে যায়, তাও আবার এমন সময়ে যখন সমগ্র ইরান সরকার বিরোধী আগুনে জ্বলছে। তবে এইসব বিশৃঙ্খলার মাঝেই ইরানের মানুষ এখন একজনের নাম ধরে চিৎকার করছেন, রেজা পাহলভি, ইরানের নির্বাসিত রাজপুত্র। শোনা যাচ্ছে আয়াতুল্লাহর পতনের পর রেজা পাহলভি নাকি আবার ইরানে এন্ট্রি নিতে পারেন। ৪৭ বছর ধরে তিনি ইরানের বাইরে আছেন। মনে করা হচ্ছিল যে ইরানের সাধারণ নাগরিকের ওপর ওনার তেমন কোনো ইনফ্লুয়েন্স নেই, কিন্তু বৃহস্পতিবার এবং শুক্রবারে ওনার ডাকা রাত্রি ৮টার প্রোটেস্টে যেভাবে ইরানি জনগণ সাড়া দিয়েছে, তাতে আবার আলোচনার কেন্দ্রে চলে এসেছেন ইরানের এই নির্বাচিত রাজপুত্র। তাহলে কি ৪৭ বছর পর আবার ইরানে রাজতন্ত্র ফিরছে, নাকি যেন তেন প্রকারে এই আন্দোলনকে দমন করতে সক্ষম হবেন খামেনি? আজকের এই ভিডিওতে আমরা দেখব ইরানের ১৩তম দিনের বিদ্রোহের গ্রাউন্ড রিপোর্ট, ট্রাম্পের আলটিমেটাম এবং রেজা পাহলভির সেই রহস্যময় রাত ৮টার প্রোটেস্টের আসল কাহিনী। তাই লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে ভবিষ্যতের ভিডিওগুলোও এভাবেই আপনার কাছে পৌঁছে যেতে পারে। ইরানের প্রতিবাদের ১৩তম দিনে তেহরানের পরিস্থিতি রীতিমতো সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। বিভিন্ন শহরের সরকারি প্রতিষ্ঠান, সরকারি সংবাদ মাধ্যমের অফিস সবকিছুকে একে একে দখল করে নিচ্ছে আন্দোলনকারীরা। আপনারা হয়তো সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি দেখেছেন, যেখানে একজন বয়স্ক মহিলা আক্রান্ত হওয়া সত্ত্বেও চিৎকার করে বলছেন, আই হ্যাভ বিন ডেড ফর 47 ইয়ার্স। অর্থাৎ গত ৪৭ বছর ধরে এই ইসলামিক রিপাবলিকের শাসনে তিনি যেন মরেই ছিলেন। তাই আজ আর বুলেটের ভয় তিনি পাচ্ছেন না। এই ছবিটিও অনেক ভাইরাল হয়েছে। এটিকে সাধারণ একটি ছবি ভেবে ভুল করবেন না। ইরানের মতো জায়গায় এটি যেন নিজের ডেকে মৃত্যুদণ্ড আনার সমান। মহিলাটি একে তো হিজাব পরেননি, তার উপর আবার ইরানের সুপ্রিম লিডার খামেনির ছবিতে আগুন ধরিয়ে ধূমপান করছেন। এই ছবি দেখায় যে ইরানি জনগণের মন থেকে এখন মৃত্যুর ভয়ও চলে গেছে। এছাড়াও প্রোটেস্টাররা বিভিন্ন সিসিটিভিকেও ভেঙে ফেলছেন, যাতে ইরানি সরকার কাউকে শনাক্ত করতে না পারে। বিভিন্ন মূর্তি ভেঙে ফেলা হচ্ছে, ইরানের বর্তমান পতাকা ছিঁড়ে ফেলা হচ্ছে। এক্সেও ইরানের বর্তমান সরকারের পতাকাকে বদলে ইরানের পুরনো রাজতন্ত্রের পতাকাকে ইমোজিতে দেখানো হচ্ছে। বাঁ পাশেরটা হলো ইরানের বর্তমান পতাকা এবং ডান পাশেরটা হলো, যেখানে সিংহ আঁকা আছে, সেটি ইরানের পুরনো রাজবংশের সময়ের পতাকা। যদিও ইরানের সরকার এই প্রোটেস্টকে দমানোর যথাসম্ভব চেষ্টা করছে, বরাবরের মতোই তাদের সবচেয়ে বড় অস্ত্র ইন্টারনেট ব্ল্যাকআউটকেও ব্যবহার করা হয়েছে। তেহরান, ইস্পাহান এবং কারাজের মতো বড় শহরগুলিতে এখন ইন্টারনেট পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়েছে, যাতে বাইরের দুনিয়া জানতে না পারে যে ভেতরে ঠিক কতটা নৃশংসভাবে ক্র্যাকডাউন চালানো হচ্ছে। কিন্তু তবুও খবর আটকাতে পারছে না খামেনির পুলিশ। রিপোর্ট আসছে যে প্রতিবাদকারীরা এবার আর মার খেয়ে পালাচ্ছে না, বরং তারা পাল্টা মারও দিচ্ছে। প্রথমবারের মতো দেখা যাচ্ছে জনতা সরাসরি বাসিস ফোর্স এবং রেভলিউশনারি গার্ড বা আইআরজিসির হেডকোয়ার্টার এবং সরকারি বিল্ডিংগুলিকেও টার্গেট করছে। যেই আইআরজিসিকে ইরানের মানুষ একসময় জমের মতো ভয় পেত, আজ সেই আইআরজিসির অফিসেই আগুন জ্বলছে। সাথে ট্রাম্পের হুঙ্কার, ইরান ইজ ইন বিগ ট্রাবল। অর্থাৎ একদিকে যেখানে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতি ধীরে ধীরে হাতের বাইরে চলে যাচ্ছে, সেখানেই আটলান্টিকের ওপার থেকে ডোনাল্ড ট্রাম্প এমন এক বার্তা দিয়েছেন যা শুনে তেহরানের মোল্লাদের ঘুম উড়ে গেছে। ট্রাম্প সরাসরি বলেছেন ইরানের সরকার এখন বিশাল বিপদে আছে। তিনি স্পষ্টভাবে ওয়ার্নিং দিয়েছেন, যদি প্রতিবাদকারীদের ওপর এই ভায়োলেন্স বা অত্যাচারকে বন্ধ না করা হয়, তবে আমেরিকা চুপ করে বসে থাকবে না। তিনি আবার স্ট্রাইক করার হুমকি দিয়েছেন এবং বর্তমানে ট্রাম্প যেই মুডে আছেন, তাতে এই হুমকিকে খামেনির সরকারও হালকাভাবে নেওয়ার সাহস পাচ্ছে না। ট্রাম্প এটাও বলেছেন যে তিনি ইরানের মানুষের পাশে আছেন এবং
এই সরকারকে তিনি আর এক মুহূর্তের জন্য ক্ষমতায় দেখতে চান না। তবে শুধু আমেরিকায় নয়, বরং এবার ইউরোপিয়ান নেতারাও সুর চড়াচ্ছেন। ফ্রান্স এবং জার্মানি থেকে কড়া বিবৃতি এসেছে। ইউ এর উচ্চ প্রতিনিধি কাজা কালাস বলেছেন, ইরানি জনগণ তাদের ভবিষ্যতের জন্য লড়াই করছে। তাদের ন্যায্য দাবিগুলিকে উপেক্ষা করে ইরানের শাসক গোষ্ঠী তাদের আসল রূপকে দেখিয়ে দিচ্ছে। অর্থাৎ আন্তর্জাতিক মঞ্চেও ইরান এখন পুরোপুরি একা হয়ে গেছে। অন্যদিকে আগে যেখানে মনে করা হচ্ছিল যে এই আন্দোলনের কোনো মুখ নেই, সেখানেই এখন এই আন্দোলনকে লিড করছেন ইরানের নির্বাসিত ক্রাউন প্রিন্স রেজা পাহলভি। আমেরিকায় বসে রেজা পাহলভি একটি নতুন স্ট্র্যাটেজি দিয়েছেন, যা ইরানের সরকারকে রীতিমতো কাঁপিয়ে দিচ্ছে। তিনি ডাক দিয়েছেন, প্রতিদিন রাত 8টায় সবাই যেন বাড়ির ছাদ থেকে, জানালা থেকে বা রাস্তায় নেমে একসাথে স্লোগান দেয়। কেন রাত 8টা? কারণ দিনের বেলা পুলিশ বা মিলিটারি হয়তো ভিড়কে ছত্রভঙ্গ করতে পারে এবং আন্দোলনকারীদের চিহ্নিত করতে পারে, কিন্তু রাত্রে যখন প্রতিটি বাড়ির ছাদ থেকে লক্ষ লক্ষ মানুষ একসাথে ডেথ টু ডিক্টেটর স্লোগান দেয়, তখন সেটাকে আটকানোর সাধ্য কোনো আর্মির মধ্যে নেই। রেজা পাহলভি বলেছেন, এই সরকার এখন তাদের শেষ নিঃশ্বাস ফেলছে। তিনি জনগণকে বার্তা দিয়েছেন যে ভয় পাওয়ার দিন এখন শেষ, এখন শুধু শেষ ধাক্কাটা দেওয়ার অপেক্ষা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে যে তেহরানের মাটি এখন প্রতি রাতে স্লোগানে কম্পিত হচ্ছে, আর এই স্লোগানের সাথে সাথে ফিরে আসছে পুরনো ইরানের স্মৃতি, অতীতের বন্ধু বর্তমানের শত্রু। ইতিহাস কি বলে? অনেকেই হয়তো জানেন না যে ইরান এক সময় আমেরিকার এবং ইসরায়েলের বেস্ট ফ্রেন্ড ছিল। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। 1979 সালের আগে যখন রেজা পাহলভির বাবা শাহ মোহাম্মদ রেজা পাহলভি ক্ষমতায় ছিলেন, তখন ইরান ছিল মধ্যপ্রাচ্যের সবচেয়ে আধুনিক এবং ওয়েস্টার্নাইজড দেশ। তখন ইরানি মহিলারা মিনি স্কার্ট পরে রাস্তায় ঘুরতেন। তেহরানকে বলা হতো প্যারিস অব দ্য ইস্ট। সবচেয়ে বড় কথা, ইসরায়েলের সাথে ইরানের ছিল গভীর বন্ধুত্ব। ইসরায়েল ইরানকে কৃষি প্রযুক্তিতে সাহায্য করত, আর ইরান ইসরায়েলকে তেল দিত। কিন্তু 1979 সালের ইসলামিক রেভলিউশন বা বিপ্লব সব বদলে দেয়। আয়াতুল্লাহ খামেনি ক্ষমতায় এসে ইরানকে একটি কট্টরপন্থী ইসলামিক রিপাবলিকে পরিণত করে। আমেরিকা হয়ে যায় গ্রেট স্যাটান, আর ইসরায়েল হয়ে যায় লিটল স্যাটান। আর আজ যখন ইরানের জেনজি বা নতুন প্রজন্ম রাস্তায় নেমেছে, তারা সেই 1979 এর আগের ইরানকেই ফেরত পেতে চাইছে। তারা চাইছে সেই স্বাধীনতা, সেই মিউজিক, সেই লাইফস্টাইল যা তাদের বাবা ঠাকুর দ্বারা ভোগ করতেন। আর এই কারণেই রেজা পাহলভি আজ তাদের কাছে স্বাধীনতার প্রতীক হয়ে উঠছেন। এখন প্রশ্ন হলো, তাহলে কি খামেনির সরকার সত্যি পড়ে যেতে চলেছে? বিশেষজ্ঞরা বলছেন, এবারের পরিস্থিতি আগের মতো নয়। কারণ প্রথমত হলো ইরানের নেতৃত্বের সংকট। আয়াতুল্লাহ খামেনি অত্যন্ত বৃদ্ধ এবং অসুস্থ হয়ে গেছেন। তারপরে কে ক্ষমতায় আসবেন তা নিয়ে এমনিতেই ভেতরে ভেতরে কামড়াকামড়ি চলছে। 2, অর্থনৈতিক ধস। আমেরিকার বিভিন্ন স্যাংশনস এবং ট্রাম্পের নতুন করে চাপের ফলে ইরানের অর্থনীতি ধ্বংসের মুখে। মানুষের পেটে ভাত নেই, তাই তাদের হারানোরও কিছু নেই। 3, সেনাবাহিনীতে ফাটল। শোনা যাচ্ছে খোদ ইরানের আর্মির কিছু অংশ সাধারণ মানুষের ওপর গুলি চালাতে অস্বীকার করে দিয়েছে। যদিও আইআরজিসি এখনো খামেনির অনুগত, কিন্তু কতদিন? ট্রাম্প যদি সত্যি নিজের কথা মতো স্ট্রাইক করেন, অথবা রেজা পাহলভির নেতৃত্বে আন্তর্জাতিক মহল একজোট হয়ে ইরানের ওপর আরও চাপ সৃষ্টি করে, তবে এই 47 বছরের পুরনো রিজিম তাসের ঘরের মতো ভেঙে পড়তে পারে। অন্যদিকে ইরানে যদি সত্যি সরকার পরিবর্তিত হয়, তবে ভারতের জন্য সেটা একটি বিশাল বড় খবর হবে। কারণ ইরানের চাবাহার পোর্ট আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিশেষজ্ঞরা বলছেন, রেজা পাহলভির সরকার আসলে ভারতের সাথে ইরানের সম্পর্ক আরো ভালো হতে পারে। কারণ পাহলভির পরিবার ঐতিহাসিকভাবে ভারতের বন্ধু। এছাড়া ইরানের ওপর থেকে স্যাংশনস উঠে গেলে ভারত আবার সস্তায় তেল পেতে পারে। অর্থাৎ ইরান এখন এক ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে আছে। একদিকে 47 বছরের কট্টরপন্থী শাসন, অন্যদিকে নতুন প্রজন্মের স্বাধীনতার আকাঙ্ক্ষা। ট্রাম্পের হুঙ্কার আর রেজা পাহলভির নেতৃত্ব, এই দুই মিলিয়ে কি ইরানি সরকারের পতন ঘটবে, নাকি খামেনি ওনার শেষ শক্তি দিয়ে এই বিদ্রোহকে দমন করতে সক্ষম হবেন? অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। এবং আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট যে একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন, কারণ এটি আপনাদের জন্য সামান্য মনে হলেও এটি সত্যি আমাকে আপনাদের জন্য আরও এমন নতুন নতুন বিশ্লেষণাত্মক ভিডিও নিয়ে আসতে অনুপ্রেরণা যোগায়। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।